নমস্কার, কলকাতা থেকে ভিলন ইনভেস্টিং এর এই বিশেষ পর্বে আপনাদের স্বাগত। নমস্কার। আজ আমরা আলোচনা করব 1 অগস্ট 2025-এর ভারতীয় শেয়ার বাজারের হালচাল নিয়ে। একটা বড় খবর এলো মার্কিন শুল্কের, আর তার প্রভাব তো বেশ পড়ল বাজারে, তাই না? হ্যাঁ, একদম। দিনটা শুরুই হলো মার্কিন যুক্তরাষ্ট্রে ওই 25% পারস্পরিক শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফ লাগানোর একটা খবর দিয়ে। আর এই খবরটা আসতেই বিশ্ব বাণিজ্য নিয়ে একটা নতুন চিন্তা তৈরি হলো। আর সেটার সরাসরি প্রভাব পড়ল আমাদের বাজারেও। কতটা পড়ল সূচকগুলো? দেখুন, নিফটি 50 প্রায় 0.82% পড়ল, আর বিএসই সেন্সেক্স প্রায় 0.72% নেমে বন্ধ হলো। এটা নিয়ে কিন্তু টানা 5 সপ্তাহ হলো বাজার পড়ছে। একটা মন্দার ভাব বেশ স্পষ্ট। আমার একটা প্রশ্ন আছে, এই যে শুল্কের খবরটা এলো আমেরিকায়, কিন্তু তার ধাক্কায় আমাদের টাকা রুপি একেবারে চুরিতাশিভাবে নিচে নেমে গেল, 87.59 প্রতি ডলারে। এর ঠিক কারণটা কি একটু বুঝিয়ে বলবেন? দেখুন, ব্যাপারটা হলো এই শুল্কর খবর আন্তর্জাতিক বাণিজ্যে একটা বেশ বড় অনিশ্চয়তা তৈরি করে, বুঝলেন তো? হ্যাঁ, তা তো বটে। এর ফলে কি হয়, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা এফআইআইস, বিদেশি যে বড় সংস্থাগুলো আমাদের বাজারে টাকা ঢালে, তারা কিছুটা একটু আতঙ্কিত হয়ে পড়ে আর কি। আচ্ছা। তাদের মনে হয় যে ভারতের রপ্তানি হয়তো কমে যেতে পারে, তাই তারা ঝুঁকি না নিয়ে শেয়ার বিক্রি করতে শুরু করে। যেমন ধরুন, 31 জুলাইতেই তারা প্রায় 5,588.91 কোটি টাকার মূল্যের শেয়ার নেট বিক্রি করেছে। ও, বিশাল অঙ্ক। হ্যাঁ, এই বিপুল পরিমাণ বিদেশি বিনিয়োগ বেরিয়ে যাওয়ার চাপেই কিন্তু টাকার দামটা এতটা পড়ে গেল। কিন্তু বাজার তো তাহলে আরো বেশি পড়তে পারত। এই এফআইআই বিক্রির পরেও তো কিছুটা সামলেছে মনে হচ্ছে। সেখানে কারা রুখে দাঁড়ালো? ঠিক এখানেই ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা ডিআইআইসদের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমাদের দেশীয় সংস্থাগুলো, তাই তো? একদম। ডিআইআইস আমাদের দেশের বড় লগ্নিকারী সংস্থাগুলো, যেমন মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তারা কিন্তু বাজারে বেশ ভরসা জুগিয়েছে। দেখুন, 31 জুলাই তারা প্রায় 6,372.07 কোটি টাকার মূল্যের শেয়ার কিনেছে। এফআইআইস যা বিক্রি করেছে তার থেকে বেশি। তার একটা জোর টক্কর চলছে এফআই আর ডিআই এর মধ্যে। হ্যাঁ, এই এফআই বনাম ডিআই এর লড়াইটা এখন আর শুধু সংখ্যার খেলা নয়, এটা এখন বাজারের সেন্টিমেন্ট বোঝার একটা ব্যারোমিটার হয়ে দাঁড়িয়েছে আর কি। বিদেশিরা যখন বিক্রি করছে, তখন দেশীয় ফান্ডগুলো কতটা ভরসা দেখাতে পারছে বা বাজারকে ধরে রাখতে পারছে। তবে এটাও ঠিক যে শুধু এটা নয়, বিশ্ববাজারের সার্বিক দুর্বলতাও একটা বড় কারণ ছিল এই পতনের পেছনে। আচ্ছা, বাজারের ভেতরের ছবিটা যদি দেখি, সেক্টরগুলোর মধ্যে তো নিশ্চয়ই তফাৎ ছিল, সব তো একভাবে পড়েনি, বিশেষ করে যারা দেশের বাজারের উপর নির্ভরশীল। হ্যাঁ, এই বিভাজনটা কিন্তু খুব স্পষ্ট ছিল 1 আগস্ট। দেখুন, যে সেক্টরগুলো মূলত বিশ্ববাজারের সঙ্গে বেশি যুক্ত, যেমন ধরুন ফার্মা। হ্যাঁ, ফার্মা তো পড়ছিল বেশ, চর্মা পড়েছে প্রায় 3.3%, আইটি পড়েছে প্রায় 1.85%, আর মেটালস যেমন টাটা স্টিল প্রায় 3% পড়েছে। এগুলোর উপর চাপটা বেশি ছিল, কারণ আশঙ্কাটা হলো ওই মার্কিন শুল্কের প্রভাব এদের উপর পড়তে পারে। আর ফার্মার ক্ষেত্রে তো সান ফার্মার রেজাল্টও খারাপ ছিল। একদম ঠিক পয়েন্ট। সান ফার্মার ত্রৈমাসিক ফলাফলটাও বেশ খারাপ ছিল। লাভ গত বছরের তুলনায় প্রায় 20% কমে গেছে, আর সেটা স্টকও পড়েছে প্রায় 4.54%। এটা কিন্তু পুরো ফার্মা সেক্টরকেই নিচের দিকে টেনেছে। তাহলে এই রকম একটা পড়ার বাজারেও কোন সেক্টরগুলো একটু ভালো অবস্থায় ছিল বা ধরুন সবুজ জোনে ছিল? একমাত্র লাভজনক সেক্টর ছিল এফএমসিজি, যেটা প্রায় 0.69% বেড়েছে। ওহ, ইন্টারেস্টিং। হ্যাঁ, কারণটা সহজ, এদের ব্যবসাটা মূলত ভারতের অভ্যন্তরীণ বাজারের ওপর নির্ভরশীল। যেমন হিন্দুস্তান ইউনিলিভার প্রায় 1.56% বেড়েছে, আইটিসি বেড়েছে 1.34%, নেসলে ইন্ডিয়া 1.62%। এদের ব্যবসায় মার্কিন শুল্কের সরাসরি প্রভাব প্রায় নেই বললেই চলে। অলরেডি বাজারের এই সামগ্রিক পতনের মধ্যেও কিছু কোম্পানি নিজেদের পারফরম্যান্সের জোরে আলাদা করে চোখে পড়ছে, যেমন আপনি এফএমসিজির কথা বললেন। অন্য কোনো উদাহরণ আছে? হ্যাঁ, আইশা মোটরসের ফলাফল তো ভালো ছিল শুনেছিলাম। ঠিক ধরেছেন, আইশার মোটরসের রেজাল্ট বেশ ভালো ছিল। ওদের লাভ গত বছরের তুলনায় 9% বেড়েছে, আর স্টকও দেখুন এই পড়ার বাজারে প্রায় 2.21% ওপরে উঠেছে। বাহ,
এটাই প্রমাণ করে যে বাজারের মোমেন্টাম খারাপ থাকলেও যদি কোনো কোম্পানির নিজস্ব পারফরম্যান্স বিশেষ করে অভ্যন্তরীণ বাজারে ভালো থাকে তাহলে লগ্নিকারীরা সেটাকে ঠিকই গুরুত্ব দেয়। আইটিসির কথাও বলতে হয়, ওদের আয় বৃদ্ধিও কিন্তু বেশ শক্তিশালী ছিল, প্রায় 19.6% YOY। সুতরাং বাজারের সার্বিক অভিমুখ একদিকে থাকলেও কোম্পানির নিজস্ব গুণমানের বিচার সবসময়ই জরুরি। একটা ছোট্ট বিরতি নিচ্ছি। মনে করিয়ে দিই, আপনারা শুনছেন উই লার্ন ইনভেস্টিং এর একটি বিশেষ নিবেদন। শেয়ার বাজার এবং বিনিয়োগ সংক্রান্ত আরও বিশ্লেষণের জন্য আমাদের সঙ্গে থাকুন। আমরা ফিরলাম আলোচনায়। তাহলে আজকের দিনের যে মূল বিষয়গুলো, সেগুলো যদি আরেকবার একটু গুছিয়ে নেওয়া যায় দর্শকদের সুবিধার জন্য। অবশ্যই। দিনের মূল চালিকা শক্তি ছিল নিঃসন্দেহে মার্কিন শুল্কের খবর, আর তার জেরে টাকার রেকর্ড পতন। এটা একটা বড় প্রভাব ফেলেছে। এর ফলে আমরা দেখলাম এফআইআইসদের বড়সড় বিক্রির চাপ, যদিও ডিআইআইস সেটা অনেকটাই সামাল দেওয়ার চেষ্টা করেছে এবং সফলও হয়েছে কিছুটা। সেক্টরাল দিকে যদি দেখি তাহলে বিশ্ব বাজারের সঙ্গে যুক্ত সেক্টরগুলো মানে ফার্মা, আইটি, মেটালস এগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর তুলনামূলকভাবে ভালো জায়গায় ছিল অভ্যন্তরীণ চাহিদার উপর নির্ভরশীল এফএমসিজি সেক্টর। আর অবশ্যই কিছু কোম্পানির ভালো ফলাফল এই খারাপ বাজারেও কিন্তু আশার আলো দেখিয়েছে। বাজারের টেকনিক্যাল দিকটাও তো একটু ভাবাচ্ছে। নিফটি এখন একটা বেশ ক্রিটিক্যাল সাপোর্ট জোনের কাছে ঘোরাফেরা করছে, তাই না? ওই 24,600 থেকে 24,550। একদম ঠিক। টেকনিক্যালি এটা একটা গুরুত্বপূর্ণ লেভেল। মানে অতীতে দেখা গেছে এই জোন থেকে বাজার ঘুরে দাঁড়িয়েছে, তাই একটা আশা থাকছে যে হয়তো এখান থেকে পতনটা থামতে পারে বা একটা সাপোর্ট পেতে পারে। কিন্তু যদি এটা ভেঙে নিচে যায়? হ্যাঁ, সেটাই চিন্তার। যদি এই সাপোর্ট জোনটা ধরে রাখতে না পারে তাহলে কিন্তু পতন আরও কিছুটা বাড়তে পারে, সেটা মাথায় রাখতে হবে। তাহলে এই রকম একটা পরিস্থিতিতে মানে বাজারে এত অনিশ্চয়তা, টাকার দাম পড়ছে, এফআইআইস বিক্রি করছে, বিনিয়োগকারীদের ঠিক কি করা উচিত, কি ভাবা উচিত? দেখুন, আমার মনে হয় এই সময় খুব তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। খুব ভেবেচিন্তে এগোতে হবে। একটা স্টক স্পেসিফিক অ্যাপ্রোচ মানে নির্দিষ্ট ভালো শেয়ার খুঁজে বের করার উপর জোর দেওয়াটা এখন খুব দরকারি। পুরো বাজারের দিকে না তাকিয়ে। হ্যাঁ, মানে যে সংস্থাগুলোর ব্যবসা মূলত ভারতের অভ্যন্তরীণ বাজারের উপর নির্ভরশীল, যাদের ঋণ কম, ব্যালেন্স শিট শক্তিশালী, সেগুলোর দিকে হয়তো একটু বেশি নজর দেওয়া যেতে পারে। আর ফার্মা, আইটির মতো সেক্টরে যেহেতু এই শুল্ক সংক্রান্ত অনিশ্চয়তাটা এখনও কাটেনি, তাই এই সেক্টরগুলোতে আপাতত একটু সতর্ক থাকাই মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। এই যে আন্তর্জাতিক অনিশ্চয়তার কথা উঠছে বারবার, এর থেকে দেশীয় বাজারকে রক্ষা করার জন্য দীর্ঘমেয়াদী কোনো পথের কথা কি ভাবা হচ্ছে? যেমন ধরুন, সেবির আইপিও নিয়মে কিছু পরিবর্তনের কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, একটা প্রস্তাব এসছে বটে, যেখানে অ্যাঙ্কার ইনভেস্টর বুকের একটা নির্দিষ্ট অংশ, সম্ভবত প্রায় 40%, দেশীয় সংস্থাগুলোর জন্য, যেমন মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, এদের জন্য সংরক্ষণ করার কথা বলা হচ্ছে। এটা কি ভবিষ্যতে কাজে দিতে পারে? মানে এফআইআই নির্ভরতা কমিয়ে বাজারকে একটু স্থিতিশীল করতে? দেখুন, এটা একটা ইন্টারেস্টিং প্রস্তাব। যদি এটা কার্যকর হয় তাহলে হয়তো ভবিষ্যতে এই ধরনের বিশ্ববাজারের অস্থিরতার সময় এফআইআইসদের হঠাৎ বেরিয়ে যাওয়ার প্রভাবটা কিছুটা কম হতে পারে। দেশীয় সংস্থাগুলোর হাতে বেশি ক্ষমতা থাকলে তারা হয়তো বাজারকে আরও একটু বেশি সাপোর্ট দিতে পারবে। এটা অবশ্যই একটা ভাবার মতো বিষয়। নিশ্চয়ই। এই বিষয়গুলো নিয়ে আমরা উই লার্ন ইনভেস্টিংয়ে আগামী দিনে আরও আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি 1 আগস্টের বাজারের এই গভীর বিশ্লেষণ আপনাদের লগ্নের সিদ্ধান্ত নিতে কিছুটা হলেও সাহায্য করবে। উই লার্ন ইনভেস্টিংয়ের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমাদের শোনার জন্য অনেক ধন্যবাদ। উই লার্ন ইনভেস্টিংয়ের পক্ষ থেকে আজকের মতো বিদায়।